নমস্কার, শুরু করছি স্পেশাল বুলেটিন। সেবাশ্রয়ে মুন্না ভাই মডেল নীলাঞ্জনা রয়েছে আপনাদের সঙ্গে। কেন এই কথা বললাম? সেবাশ্রয় শিবির সম্পর্কে তো আপনারা সকলেই পরিচিত। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড মডেলের সেবাশ্রয় শিবির, স্বাস্থ্য শিবির, সেখানে তার আড়ালে কি কি চলতো একের পর এক পর্দা ফাঁস করছে জি 24 ঘন্টা। মুন্না ভাই মডেল কেন বলছি? জি 24 ঘন্টা আপনাদের সেটাও জানাচ্ছে। মুন্না ভাই এমবিবিএস সিনেমার কথা সকলেই জানেন, যেখানে সঞ্জয় দত্ত নিজের বাবাকে খুশি করার জন্য ডাক্তার সেজেছিলেন। এটা তো সিনেমার গল্প, তার একটা আলাদা মেসেজ রয়েছে, আলাদা বার্তা রয়েছে। কিন্তু সেখান থেকে সেই ছবি যদি বাস্তবে হয়, যেমনটা সেবাশ্রয় হতো, একের পর এক কীর্তি জি 24 ঘন্টা আপনাদের সামনে তুলে ধরছে। সেখানে কারা প্রেসক্রিপশন লিখতো? ডাক্তারি পড়ুয়ারা, যাদের প্রেসক্রিপশন লেখার কোনো রাইটই নেই। হোমিওপ্যাথিক চিকিৎসক, মডার্ন মেডিসিনের প্রেসক্রিপশন তারা দিচ্ছে। এখানেই কিন্তু শেষ নয়। ডাক্তার হওয়ার জন্য তো একটা পরীক্ষা দিতে হয়, তার জন্য প্রচুর পড়াশোনা করতে হবে না। আপনি যদি সেবাশ্রয়ে যান, সেটা করতে হবে না। সেবাশ্রয়ে গেলে পরীক্ষা না দিলেও আপনি পাশ করে যাবেন। পরীক্ষায় কার্যত মাফিয়াগিরি জি 24 ঘন্টা সেই পর্দাও ফাঁস করেছে, যেখানে সেবাশ্রয় ক্যাম্পের নামে কুকীর্তির ফাঁস হচ্ছে। অভিষেকের ক্যাম্পে হাজিরা দিলে পড়াশোনার কোনো প্রয়োজন নেই, পরীক্ষায় পাশ এমনিই হবে। এখানেই শেষ নয়, সরকারি চাকরিতে অগ্রাধিকারের টোপ পর্যন্ত দেওয়া হতো। বিস্ফোরক অভিযোগ করছেন হাওড়া মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের এক চিকিৎসক। আগে প্রতিবেদন দেখুন, তারপর আলোচনায় আসবো। মহামতি গোখলে যেটা বলেছিল, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো, আমি গর্ব করে বলতে পারি হোয়াট ডায়মন্ড হারবার থিংস টুডে রেস্ট অফ বেঙ্গল থিংস টুমরো। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো বলতেন, তার ডায়মন্ড হারবার যা আজকে ভাবে, বাংলা তা কাল ভাবে। তবে একের পর এক যেভাবে পর্দা ফাঁস হচ্ছে, তা দেখে অনেকেই চমকে বলছেন, অভিষেকের মডেল যা ভেবেছিল তা গোটা দুনিয়ারই ভাবনার বাইরে। রেজিস্ট্রেশন ছাড়া ডাক্তারি, হোমিওপ্যাথিক চিকিৎসকদের মডার্ন মেডিসিনের প্রেসক্রিপশন, এরপর এবার পরীক্ষায় মাফিয়াগিরি। শুধু হোমিওপ্যাথি পড়ুয়াদের কাজে লাগানো নয়, এবার সামনে পরীক্ষায় মাফিয়াগিরির অভিযোগ। জি 24 ঘন্টায় একের পর এক অভিযোগের পর্দাফাঁস। হাওড়ায় মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, এখনও ক্যাম্পাসে জলজল করছে সেবাশ্রয় ক্যাম্পের ব্যানার। অভিযোগ, এই কলেজ ঘিরেই চলত চক্র। এই কলেজেরই যারা ছাত্র প্রতিনিধি, তাদেরকে টার্গেট দেওয়া হতো সেবাশ্রয়ের ক্যাম্প করার জন্য পড়ুয়া লাগবে, সেখানে তাদেরকে ডাক্তার সাজিয়ে নিয়ে যাওয়া হবে, এমনই টার্গেট বেঁধে দেওয়া হতো। 30-40 জন পড়ুয়া ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার সবাই। প্রত্যেক দিন এইভাবে নিয়ে যাওয়া? হ্যাঁ, প্রতিদিন এরকম কলেজে গাড়ি আসতো, সন্ধ্যের দিক করে বা বিকেলের দিক করে বড় বড় গাড়ি আসতো, সেই গাড়িতে গাড়ি ভর্তি করে অনেকজনকে নিয়ে বেরোতো। লিস্ট তৈরি হতো বলতে প্রধানত কলেজের যারা ওই তৃণমূলের কিছু মাতব্বররা ছিল, তো তারা বিভিন্নভাবে ছাত্রছাত্রীকে প্রলোভন দিত যে আমাদের সঙ্গে চলো, এটা করে কাজটা করে দিতে হবে, তারপরে আমরা কিছু দেখে নেব। এটা বলা হয়েছিল যে পার ক্যাম্প 1000 টাকা করে দেওয়ার একটা ওদেরকে প্রলোভন দেওয়া হয়েছিল। তো 72 দিনে 72,000 টাকা হয়। গাড়ি বোঝাই করে হোমিওপ্যাথি পড়ুয়াদের নিয়ে যাওয়া আর টাকা, শুধু কি এইটুকুই? সেবাশ্রয়ে ডায়মন্ড মডেলের আলোর ঝলকানির নিচে আছে আরও ভয়ঙ্কর অভিযোগ। সরকারি চাকরিতে অগ্রাধিকার দেওয়া হবে, আমরা দেখে নেবো, তোমাদের ব্যাপারটা দেখে নেবো। ইভেন ইউনিভার্সিটির পরীক্ষা কলেজে হবে, সেইখানে শুদ্ধ বলা হতো যে আমরা হল ম্যানেজমেন্টটা দেখে নেবো, তোমাদের চিন্তা করার কিছু নেই। সেবাশ্রয় ক্যাম্পে গেলেই না পড়লেও পরীক্ষায় পাশ, মিলবে সরকারি চাকরিতে অগ্রাধিকার, না পড়ে পরীক্ষায় পাশ, পড়ুয়াদের দিয়ে ক্যাম্পে প্রেসক্রিপশন। এ তো সরাসরি জনতার স্বাস্থ্য নিয়ে ছিনিমিনির অভিযোগ। প্রেসক্রিপশন করেছে, তারা কিছুই জানে না, অ্যানাটমি শেখেনি, ফিজিওলজি শেখেনি, প্যাথোলজি জানে না, মেডিসিন জানে না, কিছুই জানে না, তারা গিয়ে প্রেসক্রিপশন করছে বসে বসে। বল তো বিয়েতে সব গায়ে অ্যাপ্রন দিয়ে বা গলায় স্টেথোস্কোপ নিয়ে বসে বসে প্রেসক্রিপশন করছে। মেডিকেল কলেজে ক্লাস করলে কি ক্যাম্পে গিয়ে চিকিৎসা করা যায়? রেজিস্ট্রেশন নাম্বার না পাওয়া পর্যন্ত কেউ কিন্তু আইনত চিকিৎসা করতে পারেন না বা প্রেসক্রিপশন সার্ভ করতেও পারেন না। আমরা কোনো অ্যালোপ্যাথিক ওষুধ লিখতে পারি না। শুধুই কি হাওড়ার মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ? এই মডেল আর কোথায় কোথায় চলতো? এখন দেখার স্বাস্থ্য দপ্তর কি ব্যবস্থা নেয় এই বিষয়ে। ক্যামেরায় মনোজ হাজরার সঙ্গে অয়ন শর্মার রিপোর্ট, জি 24 ঘন্টা। একটা সেবাশ্রয় শিবির, স্বাস্থ্য শিবির, হাজার হাজার গরিব মানুষ, লক্ষ লক্ষ মানুষ সেখানে বিনামূল্যে চিকিৎসার আশায় এসেছিলেন। ভাবুন তাদের সঙ্গে কি হয়েছে।
কারা প্রেসক্রিপশন দিচ্ছে, কি ওষুধ দিচ্ছে, কি হচ্ছে এই স্বাস্থ্য শিবিরের আড়ালে ভাবুন। আরও একটা অভিযোগ দায়ের হয়েছে, দ্বিতীয় এফআইআর হয়েছে। এফআইআর যিনি করেছেন অভিজিৎ দাস ববি, তিনি আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন, বিজেপি নেতা। আর এরই পাশাপাশি আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়। দুজনকেই স্বাগত জানাচ্ছে জি 24 ঘন্টায়। অভিজিৎ বাবু, প্রথমে আপনার কাছেই আসি। আপনি তো অভিযোগ করেছেন, দ্বিতীয় এফআইআর করেছেন, কিছুটা আমরা প্রতিবেদনেও দেখালাম। একটু সুনির্দিষ্টভাবে ঠিক কি কি অভিযোগ আপনার, এই সেবাশ্রয়ের আড়ালে কি কি চলতো বলে আপনি অভিযোগ করছেন, একটু যদি বলেন সংক্ষেপে। দেখুন, এই যে দুটো এফআইআর বলছেন, অ্যাকচুয়ালি এটা একটাই দুটো থানায় হয়েছে আর কি। তো একই কমপ্লেনটা, এবং যেটা মেইন আমরা টার্গেট করেছি সেটা হচ্ছে যে স্বাস্থ্য মন্ত্রকের অনুমতি বিনা এই ক্যাম্পগুলো চললো কি করে। ডিএম কি ঘুমাচ্ছিলেন? তৎকালীন যে ডিএম সুমিত গুপ্তা ছিলেন, যাকে বলা হয় অভিষেকের অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে অপারেশনাল অ্যাসেট, যিনি যাদবপুরের জ্যাক ডায়মন্ডের ভোটের সময় কন্ট্রোল রুমে বসে গুঁজে দিয়েছিলেন, এবং টোটাল সিসিটিভি গুলো 2024 লোকসভা নির্বাচনে বন্ধ ছিল। সে সুমিত গুপ্তার ডিএম কেন কোনো স্টেপ নেননি? কেন সিএমওএইচ ঘুমাচ্ছিল? তার অনুমতি বিনা কি করে মেডিকেল ক্যাম্পগুলো হলো? এবং এই যে ক্যাম্পগুলো চালাচ্ছিল সেখানে ইউএসজি মেশিন গুলো কি করে এলো? এই জগন্নাথ গুপ্তা থেকে দুটো ইউএসজি মেশিন এসেছিল, যেগুলো হচ্ছে মডেল ক্যাম্পগুলোতে। এখন জগন্নাথ গুপ্তা এখন বাঁচার জন্য এখন বিজেপি নেতাদের ধরতে পারে। পুরো অভিষেকের মেইন ফান্ড রেজার ছিল ও। এবং কিরকম র্যাকেটটা চলছিল আপনারা জানেন না। এই স্বাস্থ্য ক্যাম্প থেকে, মানে সেবাশ্রয় ক্যাম্প থেকে রেফার করবে জগন্নাথ গুপ্তাতে, ওখানে 5 লক্ষ টাকার আপনার স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে যাবে। সেখানে কোথাও হয়তো 2000 টাকা খরচা হতো, সেখানে বিল হতো 50,000 টাকা। মানে এই লার্জ সাম অফ মানি সরকারি কোষাগার থেকে জগন্নাথ গুপ্তাকে পাইয়ে দেওয়া হতো। এরকম কয়েকটা নার্সিং হোম ধরা ছিল এই ডায়মন্ড হারবারে, এই অভিষেক ব্যানার্জি, এবং ডোনেশন নিত ওখান থেকে, তার থেকে। আমি বোঝাতে পারছি আপনার বিষয়টা, যে সেবাশ্রয় ক্যাম্পে রুগী আসছে, তাকে জোর করে তৃণমূলের নেতারা ফোর্সফুলি ধরে নিয়ে আসছে। নিয়ে আসার পর তারা এবার লিখে দিচ্ছে রেফার টু, এরকম রেফারেল কাগজে লিখে দেবে যে রেফার টু জগন্নাথ মেডিকেল কলেজ হসপিটাল, এরকম রেফারেল, যার কোনো ডাক্তারের নাম নেই, কোনো প্রেসক্রিপশন, একটা সিগনেচার, একটা ডেট দিয়ে রুগীর নাম দিয়ে পাঠিয়ে দেবে। এবং সেখানে অ্যাডমিশন করার পর, যেখানে তো 2000-3000 টাকার খরচা হয় ডায়াগনস্টিক টেস্ট বা অ্যাডমিশনে, সেখানে বিল হবে 80,000। মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন তদন্ত হবে, কি বলেছেন মুখ্যমন্ত্রী একবার শোনাই। না না, অভিযোগ এসেছে, আমি দেখেছি। এখানে এসপি আছেন, তিনি তদন্ত করবেন, এবং জেলা শাসক বা স্বাস্থ্য দপ্তরের যা হেল্প নেওয়ার পুলিশ নেবে। ইটস এ ক্রাইম হলে দেখার জন্য ভারতীয় ন্যায় সংহিতাতে যা করা হবে। নীলাদ্রিবাবু কি বলবেন, এই সমস্ত কিছু এই সেবাশ্রয়ের আড়ালে চলতো? সাধারণ মানুষ তাদের স্বাস্থ্য নিয়ে কার্যত ছিনিমিনি, নিজের ইমেজ, আমি সাধারণ মানুষের চিকিৎসার ব্যবস্থা করছি, তার জন্য সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে পিআর স্টান্ট। না, এখানে প্রশ্নটা হচ্ছে, মুখ্যমন্ত্রী তো ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে তিনিও স্বাস্থ্যমন্ত্রীও ছিলেন। তাহলে এই সেবাশ্রয়ের নামে এই ধরনের পিআর স্টান্ট যখন হচ্ছে, সাধারণ রোগীদের জীবনকে বিপন্ন করে কার্যত, যা আপনারা খবর দেখাচ্ছেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী হিসেবে অন্তত এই ব্যাপারে ইন্টারভিন কেন করেননি? পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনের ব্যাপারে ইন্টারভিন কেন করেনি? এইভাবে যখন যারা চিকিৎসা দেওয়ার উপযুক্ত নয়, যাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট নেই, তারা কি করে এই ধরনের ডাক্তারের ভূমিকা পালন করেন? আসলে যেটা প্রমাণ করছে সেবাশ্রয়, তার একটা উদাহরণ, গত 5 বছর পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী ছিলেন নামেই মমতা বন্দ্যোপাধ্যায়, আসলে সরকারটা চালাচ্ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এইভাবে এবং সেবাশ্রয় হচ্ছে তার একটা উদাহরণ। কেঁচো খুঁড়তে সাপ বেরোনোর মতো সেবাশ্রয় থেকে এই ঘটনাগুলো এখন সামনে আসছে। যত দিন যাবে অভিষেকের আরও অনেক কুকীর্তি সামনে চলে আসবে, এবং এই যে অসন্তোষ আজ তৃণমূলের মধ্যে চোখে পড়ছে, এই অসন্তোষটা মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই প্যারালাল গভর্নমেন্ট চালানো নিয়ে, যার বিরুদ্ধে তীব্র অসন্তোষের ফলে আজকে তৃণমূল সরকারের পতন হলো। আসবো নীলাদ্রি বাবু, আর একটা বিষয় আমি একটুখানি অভিজিৎ বাবুর কাছ থেকে আর একটা বিষয়, এই যে এফআইআর অভিষেক বন্দ্যোপাধ্যায়, এরই পাশাপাশি সুমিত রায়, তার পিএ এবং দিলীপ মণ্ডলের নামও রয়েছে, তারা এই গোটা যে দুর্নীতি, এই যে এইভাবে এই জিনিসগুলো সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে এইভাবে ছিনিমিনি খেলা, বা এই গোটা দুর্নীতিতে তারা কিভাবে যুক্ত অভিজিৎ বাবু? অভিযোগ তো তাদের বিরুদ্ধে। র্যাকেটটা কিন্তু বিশাল বড়, এবং এটা শুধুমাত্র একজন অফিসার দিয়ে হবে না। আমি সিএম কে রিকোয়েস্ট করেছি যে সিআইডির কাছে পাঠিয়ে একটা সিট গঠন করে অন্তত 20-25 জন অফিসার দরকার,
এই টোটাল ইনভেস্টিগেশন করার জন্য। আর আপনি জানেন যে আমি যদি এভিডেন্স না থাকে বা কোনো প্রুফ না থাকে আমি কখনো কমপ্লেন করবো না, কারণ এই শক্তির সঙ্গে সংঘর্ষ করতে হলে খুব ভালো তথ্য দরকার। আমি আপনাকে উদাহরণ দিচ্ছি যে কিভাবে দিলীপ মন্ডল এর সঙ্গে যুক্ত। আপনাকে এখনই আমি একটা দিলীপ মন্ডলের প্যাড দিচ্ছি, প্যাড দেখাচ্ছি, এই দেখুন। এটা হচ্ছে আমি আপনাদের সাংবাদিককেও দিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপে। এই দিলীপ মন্ডলের প্যাডেতে পরিষ্কার করে রয়েছে যে সেবাশ্রয়ের জন্য ডাক্তারদের থাকার জন্য 22টা রুম দরকার, তাদের খাওয়া থাকার ব্যবস্থা করতে হবে, কোথা থেকে আনতে হবে, কোথা থেকে ড্রপ করতে হবে, লোকাল অর্গানাইজেশন হিসেবে ওনাকে টোটাল উনি দায়িত্ব পালন করছেন মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, এবং হোটেল কর্তৃপক্ষ লিখেছে যে আপনি পুরো ব্যবস্থাটা দেখুন, এবং এটা এই ওনারা যাতে হেল্প করছেন তার জন্য ওদের ধন্যবাদ দিচ্ছি। অর্থাৎ দিলীপ মন্ডল যে 21% তা দিলীপ মন্ডলের প্যাডের চিঠিতেই প্রমাণিত। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে আপনাকে আরো আশ্চর্যের বিষয়, এই যে সমস্ত ডাক্তারদের মানে মডেল ক্যাম্পগুলো যারা অর্গানাইজার, এটা আমি কপি দিয়ে দিয়েছি মডেল। এবং অদ্ভুত ব্যাপার দেখুন, মহেশতলাতে রয়েছে ডক্টর আবুল হাসান, মেটিয়াবুরুজে রয়েছে ডক্টর জাকির হোসেন, হজবাজে রয়েছে ডক্টর পারভেজ আলম, বিষ্ণুপুরে রয়েছে ডক্টর আব্দুল বাড়ি, সাতগাছিয়ায় একমাত্র হিন্দু ডক্টর শুভদীপ বোস, ফলতাতে ডক্টর সালমান আজাদ, ডায়মন্ড হারবারে ডক্টর মানগুর আলী। অর্থাৎ টোটাল একটা জিহাদি নেটওয়ার্কের সঙ্গে আপনি দেখুন 7টা বিধানসভার মধ্যে 6টাতে মুসলিম ডাক্তার। আসবো অভিজিৎ বাবু, আসবো। এবং যেটা এখানে কিন্তু শেষ হচ্ছে না বিষয়, এখানেও শেষ হচ্ছে না। এই যে সেবাশ্রয় এত বড় স্বাস্থ্য শিবির যেখানে চিকিৎসক, নার্স, এদের নিয়ে যেতে নার্সিং হোম মালিকদের চাপ দেওয়া হতো, রীতিমতো ওষুধ যন্ত্রপাতি পাঠাতেও চাপ দেওয়া হতো। সেবাশ্রয়ের বিরুদ্ধে এই বিস্ফোরক অভিযোগ করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে নির্দেশ আসতো, এমনটাই অভিযোগ করছেন জেলা সিএমওএইচ। প্রত্যেক নার্সিংহোমকে নির্দেশ দিতেন লক্ষ লক্ষ টাকা সরঞ্জাম, সেই সরঞ্জাম নিয়ে ফেরতও দেওয়া হয়নি। জি24 ঘন্টায় মুখ খুলেছেন ফলতার এক নার্সিংহোমের মালিক। শোনাই। ছোট বড় হসপিটাল থেকে 2 বেড 4 বেড 5 বেড করে নিয়ে দেখা গেল যে 45টা ক্যাম্পের পুরোপুরি বেড বা অন্যান্য আনুষঙ্গিক জিনিসগুলো মানে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে না। তারপরে আমাকে আগের দিনে সন্ধ্যেবেলা যখন ডাকলেন তখন বললেন যে আপনার এই স্যালাইন সেট, স্ট্যান্ড যা যা লাগে একটা ক্যাম্প করতে গেলে আইসিইউ, ভেন্টিলেশন, ইউএসজি মেশিন, তারপরে আপনার এক্সরে মেশিন সমস্ত কিছু চেয়েছিল। আমি তখন বললাম যে উইদাউট লাইসেন্সে যেখানে সেখানে বসানো যায় না, এরকম আমি কিন্তু দিতে পারবো না। যখন হয়নি তখন এনারাই আবার আমার কাছে লোক পাঠালেন যে বড় হসপিটাল আছে সরহাট নার্সিং, তখন বললে আমার কাছে পাঠাবার পরে আমি দেখলাম যে হ্যাঁ যদি না দিলে একটা উপকার হয় তাহলে আমি দেবো। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি 5 থেকে 10% ছিল এমবিবিএস পাস করা ডাক্তার এবং 90% ডাক্তার ছিল আয়ুর্বেদিক বা হোমিওপ্যাথি বা ডেন্টাল ডাক্তার। আমি সেবাশ্রয়ের সঙ্গে যুক্ত ছিলাম। আমি যেহেতু একজন পাস করা এমবিবিএস ডাক্তার ছিলাম, সেই হিসাবে আমার এমনি ফ্রি মেডিকেল ক্যাম্পে আমি সবসময় ডিউটি করে থাকি। সেক্ষেত্রে আমি এখানে পরিষেবা দেওয়ার জন্য এসেছিলাম। আমি দেখেছি সেই যন্ত্রাংশ ম্যাক্সিমাম সিএমওইচ বা এসডিও বা ডিএম অফিস থেকে অর্ডার করে বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে আনা হতো ম্যাক্সিমামটা। এখন ডায়মন্ড হারবারে পঞ্চগ্রাম হাসপাতালের একজন আয়ুর্বেদিক মেডিকেল অফিসার আছে, যিনি সরকারি মেডিকেল অফিসার, দিনের পর দিন সেবাশ্রয়ে থেকেছেন, যেটা আয়ুর্বেদিক ডাক্তার হিসেবে থাকাটা পুরোটাই ইলিগাল কাজ। দিনের পর দিন সরকারি হাসপাতাল ডিউটি না করে লক্ষ লক্ষ টাকা স্যালারি তুলেছেন, যেটা এটা একদমই নিয়ম বহির্ভূত। এই চলতো। নীলাদ্রিবাবুর কাছে যাই। নীলাদ্রিবাবু, আরজি করের ঘটনার পর রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে মানুষের মনে একটা বড় প্রশ্ন উঠে গিয়েছিল। এরপর সেবাশ্রয়, যেখানে সাধারণ গরিব মানুষ গিয়েছিলেন, বিনামূল্যে চিকিৎসা, এটা তাদের আশা ছিল। তারপরে যখন একের পর এক এই ঘটনা সামনে আসছে, যদি মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী তদন্তের আশ্বাস দিয়েছেন, সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আবারও সেই আস্থা ভরসা কি ফিরে আসবে? এরকম যদি অভিযোগ সামনে আসে। না, এই আস্থার ভরসা ফিরে আসবে যদি যারা প্রকৃত দোষী তাদের শাস্তি হয়, তাহলে মানুষ এই আশ্বাসটা পাবে। সেটা আরজি কর হোক কি সেবাশ্রয়, যারা এই ধরনের দুর্নীতির সাথে যুক্ত আছেন তাদের উপযুক্ত শাস্তি হবে। এখানে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, আমরা এত আলোচনা করছি, আপনারা রোজ প্রোগ্রাম করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো গ্রেপ্তার হলেন না। কেন আইনের ঊর্ধ্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়? কেন একটার পর একটা দুর্নীতি? এখন তো মানুষের স্বাস্থ্য নিয়ে উনি ছিনিমিনি খেলেছেন দেখা যাচ্ছে। শুধু কয়লা, গরু, পাথর এগুলো নয়, মানুষের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলেছেন যে মানুষটা, তিনি এখনও একজন মুক্ত নাগরিক হিসেবে ঘুরে বেড়াচ্ছেন। কি করে? একের পর এক অভিযোগ আসছে।
এরপর আর কি প্রমাণের জন্য অপেক্ষা করে আছে রাজ্যের পুলিশ এবং প্রশাসন যে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখনো গ্রেপ্তার করতে পারছে না? এই প্রশ্ন কিন্তু বাংলার সাধারণ মানুষ এবার করছে। একদমই। আমি আবারও একটুখানি অভিজিৎ বাবুর কাছে যাই। অভিজিৎ বাবু, কি বলবেন? এই যে একের পর এক অভিযোগ, আপনিও অভিযোগ করছেন, আপনি প্রমাণ দেখাচ্ছেন, কি বলবেন? সাধারণ মানুষ দেখুন, আমার একটা যে সব থেকে যে কোশ্চেনটা রেজ করছি আমি, যে যেখানে কিডনি পাচারের মতো আপনি জানেন ভ্রূণের লিঙ্গ নির্ধারণ একটা পাপ, একটা অপরাধ, সেখানটায় এত বড় একটা কগনিটিভ অফেন্সের জন্যই তো আপনার ইউএসজি মেশিন বাইরে নিয়ে যাওয়া যায় হয় না, পোর্টেবল মেশিন বলুন বা এমনি ইউএসজি মেশিন, তার জন্য রয়েছে পিসিএনপিএনডিটি অ্যাক্ট 1994। তাহলে সেই অ্যাক্টকে উল্লঙ্ঘন করে কি করে ওই জগন্নাথ গুপ্তা তাদের ওই ইউএসজি মেশিন গুলো দিল, আর ওখানে যে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ হয়নি ক্যাম্পগুলোতে, সেটার নিশ্চয়তা কোথায়? এবং এখানটায় যে এই যে এক্সরে মেশিন, অ্যাটমিক এনার্জি কমিশনের রুলস কে ভায়োলেট করে হ্যাঁ এই সমস্ত এক্সরে হচ্ছে, তার রিপোর্ট আছে এবং এআই জেনারেটেড রিপোর্ট, এক্সরে মেশিনের ছবি রয়েছে সেবাস্ট্রায়। আমি বোঝাতে পারছি যে এই যে এক্সরে মেশিন, ইউএসজি মেশিন যে ক্যাম্পে নিয়ে গেছিল এবং ওখানটায় যে কোটি, কারণ আপনারা জানেন যে এখন পর্যন্ত সে ধরনের কিছু বিকৃত মানুষ আছে যারা মনে করে মেয়ে সন্তান হলে নষ্ট করে দিতে হবে এবং সেক্ষেত্রে তারা কোটি কোটি টাকা খরচা করতে পারে। তাহলে সেই সব জায়গায় ভ্রূণের লিঙ্গ নির্ধারণ হয়নি, এটা অভিষেক ব্যানার্জি এবং ভয়ঙ্কর গুরুতর সমস্ত অভিযোগ। এই সেবাশ্রয়ের আড়ালে কি কি হতো? অভিজিৎ বাবু ধন্যবাদ আপনাকে, নীলাদ্রি বাবু আপনাকেও ধন্যবাদ। এবং মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন, স্বাস্থ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন, তদন্ত হবে, অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।